Former Chief Minister Manik Sarkar and his wife Panchali Bhattacharjee casted their votes at Shishu Vihar School. Manik Sarkar allegedly said that just for a little vote, BJP leaders has tired the people. As the first phase of Lok Sabha election for the West was held on Friday, and the common people, including the ministers, casted their votes at their own respective polling center. On this day, former Chief Minister Manik Sarkar and his wife Panchali Bhattacharjee casted their votes at Shishu Vihar School. Manik Sarkar allegedly said that just for a little vote, BJP leaders has tired the people. যে অভিজ্ঞতা এটা তো মানে ট্র্যাডিশনাল, এটা নতুন করে বলার কিছু নাই। তারা অনেক আগেই দুই পক্ষ তাদের নিজেদের মধ্যে আসন ভাগটাগ করে ভোটে নেমে গেছে এবং ওখানে বিজেপি একটা আসনও পাবে না, এটা হচ্ছে একটা। আর পশ্চিমবাংলার কথা যেটা বলছেন, এই ভদ্রমহিলা প্রথম থেকেই ভেতর থেকে এই ইন্ডিয়া ব্লক যেটা তৈরি হচ্ছে এর মধ্যে গোলমাল কী করে বাঁধানো যায় তার চেষ্টা তিনি করে আসছেন। আমি এগুলো বলে সময় নেব না, ভোটের দিন তো অনেক মানুষ যাচ্ছে এদিক দিয়ে, আমি সময় বেশি নিতে চাইছি না। আপনারা প্রশ্ন করছেন, আমি যদি জবাব না দেই তাহলে আপনাদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া হতে পারে, তার জন্য বলছি। এখন পশ্চিমবাংলায় যেটা হচ্ছে, বিজেপির বিরুদ্ধে লড়াই মানে তৃণমূলের বিরুদ্ধে লড়াই, বিচ্ছিন্নভাবে তৃণমূলের বিরুদ্ধে লড়াই, বিজেপির বিরুদ্ধে কিছু বলবো না, এটা হবে না। ফলে তৃণমূলের বিরুদ্ধে লড়াই, বিজেপির বিরুদ্ধে লড়াই এক দৃষ্টিভঙ্গিতেই ওখানকার বিরোধীরা দেখছেন। মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতৃত্বে বামফ্রন্ট এবং একই সাথে কংগ্রেস, তারা একসাথে মিলে লড়াই করছেন। কাজে এই নিয়ে শাসক দলের কটাক্ষ করার কোনো সুযোগ নেই, বরং তারা এই ভোট ভাগাভাগি করে গত লোকসভার নির্বাচনে যে 18টা আসন বিজেপি পেয়েছিল এগুলো তৃণমূলের জন্য পেয়েছে। এবার তৃণমূলও তাদের পুরনো আসন ধরে রাখতে পারবেন কিনা, বিজেপিও সেই আসন জিতে আসতে পারবেন কিনা, এ নিয়ে কিন্তু পশ্চিমবাংলায় প্রশ্ন উঠে গেছে। কাজে আমাদের অপেক্ষা করতে হবে। আমি আগেই বলেছি, আমি গণক না, আমি এখান থেকে সংখ্যা নির্ধারণ করে দিতে পারবো না। ভারতবর্ষে যে রাজ্যের কথা বলছেন, আমি বলছি একটা একটা করে 3-4টা রাজ্যের কথা বলবো। উত্তরপ্রদেশ 80টা আসন, ভারতবর্ষের সবচেয়ে বেশি লোকসভার আসন। জওহরলাল নেহরুর সময় থেকে যেটা আমরা দেখতে অভ্যস্ত, এই উত্তরপ্রদেশে যারা সবচেয়ে বেশি আসনে যেতেন তারাই কেন্দ্রের সরকার তৈরি করতে সুবিধা নেয়। তো এখন পর্যন্ত বিজেপির গত নির্বাচনে উত্তরপ্রদেশে 66 আসনে জয় তারা হাসিল করেছিলেন। এবার তো 66 আসন পাবেন কিনা সন্দেহ আছে, কারণ আপনার সেখানে দেখা গেল 3-4টা দল ইতিমধ্যে সমঝোতা করে আসন ভাগবাটোয়ারা করে তারা ময়দানে নেমে গেছেন। অখিলেশ যাদব এখন নেতৃত্ব দিচ্ছেন, কোনো বিরোধ নেই। ফলে সেই জায়গাটাতে ফলটা কি হবে, এটা বিজেপি সবচেয়ে বেশি উদ্বিগ্ন। আমি কেরালার কথা আপনারা বললেন বলে আমি বললাম, বিজেপির ওখানে কোনো সম্ভাবনা নেই, শূন্য হবে। তামিলনাড়ু 39 আর 41, আজকে সেখানে ভোট হচ্ছে, একটি আসনে বিজেপি সেখানে পাবে না। আপনার এদিক থেকে আমি যেটা বলবো, বিহার 40টা আসন ভাগ করে নিয়েছে। সেখানে গত লোকসভার নির্বাচনে বিজেপি যত আসন পেয়েছিল, এই যে যারা মূল্যায়ন করছেন তারাই বলছেন হিন্দি ভাষী এলাকায় বিজেপির আসন কমবে। তাহলে বিহার অন্যতম, বিহারে বিজেপির আসন কমতে যাচ্ছে। এবং বিশেষ করে যিনি মুখ্যমন্ত্রী 5 বার জিতে 9 বার মুখ্যমন্ত্রী হয়েছেন, তার থেকে তো বুঝতেই পারছেন, সেখানে সবাই মিলে বলছেন তিনি তো দল পাল্টাপাল্টি করে ক্ষমতার গদিতে বসে থাকার চেষ্টা করছেন। তার দলের লোকরা বলছে এবার তাকে আমাদেরই শিক্ষা দিতে হবে। লেট আস ওয়েট অ্যান্ড সি, উই শুড ওয়েট টু সি দি আউটকাম অফ দিস ইলেকশন রেজাল্টস। ফলে আমি এই কয়েকটা জায়গায় বললাম, দিল্লি 7টা আসন, কংগ্রেসের দিকে তাকায় না আপের দিকে তাকায় না কংগ্রেস। এবার আসন সমঝোতা হলো, 4টা আসনে আপ লড়বে, 3টে আসনে কংগ্রেস লড়বে। এই অপরাধেই তো তাকে নানা অভিযোগ উপস্থিত করে জেলের অন্দরে তাকে বন্দি করে রেখেছে। মনে করছে তাকে যদি ভেতরে আটকানো যায় তাহলে বোধহয় বিজেপির সুবিধা হবে, বরং উল্টো প্রতিক্রিয়া হচ্ছে। এই প্রতিক্রিয়া শুধু দিল্লির মধ্যে সীমাবদ্ধ থাকছে না, সারা ভারতবর্ষে এই প্রতিক্রিয়া ছড়িয়ে পড়ছে। এটা কি হচ্ছে? ভোটের মুখে একটা রাজ্যের নির্বাচিত মুখ্যমন্ত্রীকে জেলখানায় আবদ্ধ করে রাখছে, সুনির্দিষ্ট কোনো মানে প্রমাণ করার মতো তথ্য উপস্থিত করতে পারছে না, এটা নিজেদের মন গড়া অভিযোগ উপস্থিত করে। ফলে আমি ওখানকার কথা বললাম। হরিয়ানা 10টা আসন আছে, ইতিমধ্যে আসন সমঝোতা হয়েছে। পাঞ্জাব প্রায় আসন সমঝোতা করে অগ্রসর হওয়ার চেষ্টা করছে। তাহলে এই যে আমি একটার পর একটা বলছি, গুজরাট, এই যাদের মূল্যায়ন যারা করছিলেন তারা বলছিলেন গুজরাটে যে 26টা আসন আছে বিজেপি বারবার সবগুলো আসনে জিতছে। এবার এই মূল্যায়ন যারা করছেন তারা বলছেন গুজরাটে বিজেপি আসন হারাতে চলেছে, বিজেপি সব আসন পাবে না। ফলে আমি এই কথাগুলো বলছি, এগুলো তো আমার কথা না, আপনারা এগুলো দেখছেন, আমিও আপনাদের মতো দেখছি, তার থেকে এবং পত্রপত্রিকা পড়ছি, এগুলো থেকে মনে হচ্ছে পরিস্থিতিটা একটা অন্য মন নিচ্ছে, অন্য হাওয়া উঠছে এবং
অতীতে যেমন আমি বললাম 8-10টা ক্ষেত্রে এরকম পরিবর্তন হয়েছে সব দলগুলো একসাথে হয়ে, এবারও তারা তো 19-এ একসাথে হয়নি, তারা তো 18-তে একসাথে হয়নি, তারা এবারই হলেন, ফলে তার রেজাল্ট আমার তো মনে হয় একটা পজিটিভ দিকে যাচ্ছে। আমাদের একটু অপেক্ষা করতে হবে, দেখতে হবে। একই সঙ্গে একটা প্রশ্ন থাকবে, মানে আপনি মোদি বলছেন 400 পার আর রাহুল গান্ধী বলছেন 150-র উপরে উঠবে না। আপনার অভিজ্ঞতায় আপনি কত ফিগার টার্গেট করতে পারেন বিজেপির জন্য? দেখুন, আমি গণক না, আমি গণনা করে সংখ্যা বলবো না। আমি যেটা উল্লেখ করব, আমি গত 4-5 দিন যাবত আমি লক্ষ্য করছিলাম সোশ্যাল মিডিয়ায়, তাতে যা দেখা যাচ্ছে, যারাই বলছেন তারা কোনো দলের লোক না, তারা সংবাদপত্রের সাথে কাজ করেন, এই ধরনের বিশ্লেষণের ভূমিকায় তারা ভূমিকা নেন, সারা দেশের খবর নেন, তারাও পরিষ্কার বলছে, যেটা আমি আগে উল্লেখ করার চেষ্টা করেছি। এবং একজন বন্ধু বললেন যে মোদি সাহেব বলছেন 400, আর রাহুল গান্ধী বলছেন, আমি আগে তো বলেছিলাম 230-70, এখন তো এটা 150-এর নিচে চলে আসবে। প্রধানমন্ত্রী এসেছিলেন তো, আমাদের এখানে মিটিং করে গেলেন তো, আপনারা দেখেছেন তো, তার তো সেই জেল্লা নেই, তিনি তো এখানে 400 উল্লেখ করেননি, তিনি এখানে আপনার এই সংখ্যা টঙ্কার দিকে যাওয়ার চেষ্টা করেননি, কথাই তো তিনি বলতে পারছিলেন না, তার মুখ দিয়ে কথা বেরোচ্ছিল না, তাকে পরিশ্রান্ত মনে হচ্ছিল, হতাশাগ্রস্ত মনে হচ্ছিল। এর থেকে কী মনে হয়? বডি ল্যাঙ্গুয়েজ, এটা দেখলে পরে তার থেকে তো কিছু অনুভব করা যায়, উপলব্ধি করা যায়। কাজে এর থেকে বুঝবার চেষ্টা করবেন। এবং আপনাদের কাছে অনুরোধ করব, যদি ভোট দিয়ে না থাকেন, ভোট লুটের প্রক্রিয়া শুরু হওয়ার আগে নিজের ভোটটা কিন্তু নিজেরা দিয়ে আসবেন, এই আমার বক্তব্য। স্যার, একটা শেষ প্রশ্ন থাকে, হাত চিহ্নে ভোট দেবেন, তো সেইভাবে আপনার অভিজ্ঞতা এবং বিপ্লব দেবের পাল্টা প্রতিক্রিয়া আপনার কি থাকে? বিপ্লব দেবের বক্তব্যের পাল্টা প্রতিক্রিয়া করতে যখন নির্বুদ্ধিতা হয়, তাহলে তাকে গুরুত্ব দেওয়া হবে। প্রশ্নটা তা না। এই যে 27টা রাজনৈতিক দল একটা জায়গায় আসলো, যারা বলছে এটা দলীয় নির্বাচন, এই পরিস্থিতিটা কে তৈরি করলো? আরএসএস নিয়ন্ত্রিত বিজেপির 10 বছরের শাসন, নরেন্দ্র মোদীর নেতৃত্বে, অমিত শাহ তার সহযোগী, তারাই তো এই পরিস্থিতি তৈরি করছে। ভাগ করে ধর্ম, বর্ণ, ভাষা, নদীর জল, রাজ্যের সীমানা, এই নানা প্রশ্নগুলি তুলে মানুষের মধ্যে বিভাজন তৈরি করে অল্প ভোটের ব্যবধানে, কারণ আমাদের দেশের সিস্টেমটা এটাই, ফার্স্ট পাস্ট দি পোস্ট, যেটা আমরা সমর্থন করি না, এই সুযোগ নিয়ে তারা সরকারে আসছে। এটা প্রতিহত করার জন্যই সমস্ত এই যে বিরোধী রাজনৈতিক দলগুলো তারা এসছেন। আর বিজেপি বিরোধী ভোট ভাগ হতে দেব না, যতটা বেশি সংখ্যক বিজেপি বিরোধী ভোট তাকে একটা জায়গায় আনতে হবে। তার ভিত্তিতে ত্রিপুরা তো আমরা সিদ্ধান্ত নিয়েছি, একটা আসনে কংগ্রেসের বন্ধুরা প্রতিদ্বন্দ্বিতা করবেন, একটা আসনে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। কেন? যাতে আমাদের মধ্যে ভোট ভাগের সুযোগ নিয়ে বিজেপির প্রার্থী জিততে না পারে। কাজে এটা সর্বভারতীয় যে দৃষ্টিভঙ্গি, আজকের যে দেশের পরিস্থিতি, এই পরিস্থিতিতে এর কোনো বিকল্প ছিল না। আমি আপনাদের বলবো, যেহেতু প্রশ্ন করেছেন, আমাদের দেশে 1977 সালের যে নির্বাচন, অসাধারণ নির্বাচন, নেতৃত্বের বিরাট অংশ জেলখানায় আবদ্ধ ছিলেন, সেখান থেকে স্লোগান নিয়ে বেরোলেন, গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে, নাগরিক স্বাধীনতা পুনঃস্থাপন করতে হবে। অসাধারণ, মানে এই যে আবেদন, তাতে সাড়া মিলেছে। প্রথম ভারতবর্ষে অকংগ্রেসি সরকার স্বাধীনতার পর প্রতিষ্ঠিত হল। তো মোরারজি দেশাই, তারপরে ভিপি সিং, তারপরে চৌধুরী চরণ সিং, তারপরে এইচডি দেবেগৌড়া, কেমন না, তারপরে দেখা গেল আইকে গুজরাল, এবং এরপরে ডক্টর মনমোহন সিং। এরা কেউ কিন্তু তাদের নিজের দলীয় ভোটের শক্তির জুড়ে প্রধানমন্ত্রীর আসনে বসেছেন, ঘটনা তা না। বিরোধী যে দলগুলো, শাসন ক্ষমতা যারা ছিলেন কেন্দ্রে, তাদের জনবিরোধী, অগণতান্ত্রিক, স্বৈরাচারী যে ভূমিকা, এটাকে প্রতিহত করার জন্য ক্ষমতাচ্যুত করে বিকল্প শক্তির সমন্বয়ে একটা নতুন সরকার তৈরি করার আহ্বান নিয়ে তারা নেমেছিলেন, ফলে এই সাফল্য এসেছে। ভারতবর্ষে এ যাবৎ প্রায় 18 জন প্রধানমন্ত্রী হয়েছে। এই যে সম্মিলিত শক্তির প্রচেষ্টা, তাতে গিয়ে প্রায় 8 থেকে 10 জন এই ধরনের প্রধানমন্ত্রী কিন্তু ভারতবর্ষে তৈরি হয়েছে। এবারও পরিস্থিতি যেদিকে অগ্রসর হচ্ছে, এই নির্বাচনের ফলাফল 4 তারিখ ঘোষণা হবে জুনের, তারপর তো মনে হচ্ছে এরকমই একটা নতুন সরকার হবে, নতুন প্রধানমন্ত্রী ভারতবর্ষ হওয়ার সম্ভাবনা উজ্জ্বল থেকে উজ্জ্বলতর। স্যার, এতদিন বিরোধী দল ছিল ত্রিপুরা মতো, তারা জোট করছে, আর কংগ্রেস সিপিএম একদিকে, বিজেপি ত্রিপুরা মতো একদিকে, লড়াইটা কেমন হবে? ত্রিপুরা মথা তো গত 23-এর নির্বাচনে যে 19 ভাগ ভোট পেয়েছে, এ তো বিজেপির বিরুদ্ধে কথা বলে পেয়েছে। এখন তো এরা বিজেপির পেটেই ঢুকে গেলেন,
মথার প্রার্থী কিন্তু সিম্বল হচ্ছে বিজেপি, এটা মথার মধ্যেই গোলমাল। কাজে 19 ভোট এটা তিপ্রামথার ভোট না, এটা বিজেপি বিরোধী ভোট। কাজে এই ভোট তো তিপ্রামথা পাবে না, তারা নিজেরাই এখন বিচ্ছিন্নতায় ভুগছেন। ফলে আপনি যে প্রশ্ন করছেন, লড়াইটা খুব ইন্টারেস্টিং হবে, তেজি হবে। এই কারণেই বলছি ম্যাজিক্যাল রেজাল্ট হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু মানুষকে নির্বিঘ্নে ভোট দিতে হবে, পোলিং এজেন্টকে ঢুকতে দিতে হবে, পিটিয়ে তাদেরকে বের করা যাবে না, তাহলে কি করে হবে। Former Chief Minister Manik Sarkar also allegedly speaks about the state and central BJP. Reported by Pranav from Agartala, Chinikhorang.